৯ বছর আগে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল আশ্রয়ের প্রত্যাশায়। এই দীর্ঘ সময়ে একজন রোহিঙ্গাকেও যখন ফেরত পাঠানো গেল না, তখন রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নেও পরিবর্তন এসেছে। বাংলাদেশ এখন প্রায় ১২ লাখের বেশি রোহিঙ্গার দীর্ঘমেয়াদী আশ্রয় এবং মানবিক সংকটের মুখোমুখি। তাই রোহিঙ্গা ঢলের ৯ বছর পর এই বোঝা এখন আরও ভারী হয়েছে। আজ মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে কথা বলতে চাই রোহিঙ্গা সংকট এবং কূটনীতি নিয়ে। স্টুডিওতে আমাকে দুজন অতিথি আজ সময় দিয়েছেন। দর্শক, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রাহমান নাসির উদ্দিন, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে, আপনি আমাকে সময় দিয়েছেন। একই সঙ্গে রয়েছেন রাহিদ এজাজ, কূটনৈতিক প্রতিবেদক, জাতীয় দৈনিক প্রথম আলো। রাহিদ ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি মূল্যবান সময় দিয়েছেন। স্যার, আপনার কাছে একটু আসতে চাই যে আমি যেমনটা বলছিলাম যে রোহিঙ্গার এই বোঝা এখন ক্রমেই বড় সংকটের দিকে রূপ নিয়েছে। একজন রোহিঙ্গাও এই দীর্ঘ সময়ে ফেরত যায়নি। আসলে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ব্যর্থতা আপনি কোথায় দেখেন? এটার আসলে দায় কার, বাংলাদেশ, মিয়ানমার নাকি আন্তর্জাতিক সম্প্রদায়ের? ধন্যবাদ। এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, মানে শুরুতে আপনি বলছেন রোহিঙ্গাদের বোঝা, এই বোঝা শব্দটা আমরা বার্ডেন শেয়ারিংয়ের একটা আইডিয়া আছে গ্লোবালি। যদি আমরা প্রত্যাবাসনকে একটা ইউনিট অফ অ্যানালিসিস হিসেবে দাঁড় করাই, যে ২০১৭ সালের অগাস্টের ২৫ তারিখ যখন রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে আসতে শুরু করে এবং ইউএন রিপোর্ট অনুযায়ী ওই সময়টা প্রায় ৭,২৫,০০০-এর উপরে, প্রায় ৭.৫ লক্ষের মতো রোহিঙ্গা আসে। এখন যদি বলেন যে প্রত্যাবাসনে আসলে কার দায়, যদি বিষয়টা আমরা এভাবে দেখি, সেটা হচ্ছে বাংলাদেশ ডে ওয়ান থেকে প্রত্যাবাসনে যে সিরিয়াস ছিল রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর, সেটার কিন্তু আমরা মানে পরিসংখ্যান এবং হিস্টোরিক্যাল ডটসগুলো যদি আমরা এক করি তাহলে পাই। যেমন মনে করেন ২০১৭ সালের ২৫শে অগাস্ট থেকে শুরু হয়েছে, তো ২০১৭ সালেরই নভেম্বর ২৩ তারিখ বাংলাদেশ কিন্তু রিপার্টিশন এগ্রিমেন্ট করে এবং ২০১৮ সালের মানে আপনার নভেম্বরের ১৫ তারিখ একটা টাস্কফোর্স গঠন করে এবং ২০১৯ সালের শুরুতেই যেটা আমরা বলি যে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট এগ্রিমেন্ট করে এবং বাংলাদেশ ২ দফা রিপার্টিশন এগ্রিমেন্ট অ্যাটেম্প নেয়। একটা হচ্ছে ২০১৮ সালের নভেম্বরের ১৫ তারিখ আর ২০১৯ সালের আপনার অগাস্টের ২২ তারিখ। তার মানে হচ্ছে দেখা যাচ্ছে কি যে বাংলাদেশ শুরু থেকেই চেষ্টাটা করেছে, কিন্তু শুধু চেষ্টা করলে হবে না, মানে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট এগ্রিমেন্ট অনুযায়ী মিয়ানমারের কিন্তু একটা প্রস্তুতি নেওয়ার কথা। রোহিঙ্গারা কোথায় যাবে, কোথায় থাকবে, তাদের থাকার ব্যবস্থা, তাদের যে ভিটাবাটিগুলো ফেলে আসছে সেগুলো ফেরত পাবে কিনা। কিন্তু মিয়ানমারের অনাগ্রহ, অনিচ্ছা এবং আন্তরিকতার অভাব আসলে প্রত্যাবাসন প্রক্রিয়াটাকে ডিলে করে দিয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি কোভিড আসলো, মানে আমরা ২০২০-২১-এ, আবার ২১-এর ফেব্রুয়ারির ১ তারিখ মিয়ানমার একটা পলিটিক্যাল একটা চেঞ্জ হলো, মিলিটারি ক্ষমতা দখল করলো, ফলে আবার সেই প্রত্যাবাসন প্রক্রিয়াটি স্টলমেন্টে চলে আসলো। তো দেখা যাচ্ছে কি যেই প্রত্যাবাসন প্রক্রিয়া চুক্তিটা হয়েছিল মিয়ানমারের সাথে, পরবর্তীতে সেই সামরিক সরকার মিয়ানমারের মানে ক্ষমতা দখল করে, আবার সুচি বা মানে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি তারা কিন্তু আবার আউটস্টেট হয়, ফলে এই পুরো ব্যাপারটা মানে একটু অন্যদিকে চলে যায়। এর মধ্যে যেটা হয়েছে যে মিয়ানমারের যে রিজিওনাল রেজিস্ট্যান্স গ্রুপ আমরা বলি একাডেমিক ল্যাঙ্গুয়েজে, যেটাকে মিয়ানমারের স্টেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে, যে সশস্ত্র গোষ্ঠীগুলোর যে মানে মিয়ানমারের যে বার্মিস মিলিটারির সাথে যে রিজিওনাল রেজিস্ট্যান্স গ্রুপের যে ফাইট হচ্ছে, সেটা একটা সিভিল ওয়ারের মানে রূপ নেয়। বিশেষ করে রাখাইনে আরাকান আর্মির কর্তৃত্ব সেখানে গ্র্যাজুয়ালি ডমিনেন্ট হয়ে ওঠে এবং মিয়ানমারে আসলে এই আরাকান আর্মি, বিশেষ করে রাখাইনে আরাকান আর্মির পজিশনটা কী এবং তাদের সাথে রোহিঙ্গাদের মানে সম্পর্কের কাঠামোটা কোথায়, এগুলো সব কিছুর উপর নির্ভর করছে আসলে প্রত্যাবাসন। ফলে দায়ী যদি আমি করতে চাই এক বাক্যে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে মিয়ানমারের অনিচ্ছা, অনাগ্রহ, আন্তরিকতার অভাব, এবং সাথে আমি বলবো যে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক ধরনের গ্র্যাজুয়ালি রিলাক্টেন্স, যে শুরু থেকেই আন্তর্জাতিক সম্প্রদায় মানে এই প্রত্যাবাসন প্রক্রিয়াকে কখনোই মানে হোল হার্টেডলি সাপোর্ট করে নাই, বারবার বলেছে সেখানে প্রত্যাবাসনের পরিস্থিতি নাই। কিন্তু কেন নাই, প্রত্যাবাসনের পরিস্থিতি তৈরি করবার দায়িত্বটা কার? এটা নিশ্চয়ই বাংলাদেশের নয়, ইন্টারন্যাশনাল কমিউনিটি এখানে আমি বলি একটা বড় একটা ফেলিওর, যে প্রত্যাবাসনে এই গত ৯ বছরে একজন রোহিঙ্গাকেও আমরা ফেরত পাঠাতে পারি নাই। কিন্তু এখানে আমি একটা পয়েন্ট একটু বলে শেষ করবো, সেটা হচ্ছে অনেকেই বলে থাকে কোনো রোহিঙ্গা যায় নাই, একজন রোহিঙ্গারও যায় নাই, বরঞ্চ আমরা এটাকে বলবো আসলে একজন রোহিঙ্গাও ফেরত যাওয়ার মতো পরিবেশ আমরা তৈরি করতে পারি নাই। ইন্টারন্যাশনাল কমিউনিটি
কেন মানে রোহিঙ্গা কোন যুক্তিতে সেখানে ফেরত যাবে? আমরা বলে থাকি যে মৃত্যুর কূপ থেকে বাঁচার জন্য যে মানুষ আমার এখানে সে আশ্রয় নিয়েছে, সে আবার নতুন করে মৃত্যুর কূপে ঝাঁপ দেবে কোন চিন্তায়? যে রোহিঙ্গারা কোথায় যাবে, তাদের লিগাল তাদের এক্সিস্টেন্সের প্রশ্ন আসছে, তাদের লিগাল রিকগনিশনসের নাগরিকত্বের বিষয়টা কে সুরাহা করবে, তাদের লাইফ সেফটি কে দেবে, এগুলো নিয়ে কোনো পর্যায়ে কোনো মানে স্টেক হোল্ডারের পক্ষ থেকে কোনো ধরনের বিশ্বাসযোগ্য আস্থা রাখা যায় এরকম কোনো প্রতিশ্রুতি কি রোহিঙ্গারা কোথাও পেয়েছে? রাইট ভাই, সেটা হচ্ছে এই এক দশকে ছবি বা চিত্রের পরিবর্তন হয়েছে। এখন যে পরিস্থিতি আপনি এক দশক পর এসে দেখেন, আপনার বিশ্লেষণী লেখনীতে আমি দেখছিলাম যে এখন তো রাখাইনই বদলে গেছে, রোহিঙ্গাদের জীবনও বদলায়নি। আপনার দুদিন আগের রিপোর্ট দেখছি, আমরা দেখছি এখন সেখানে রোহিঙ্গাদের যেই রাখানে ফেরার কথা সেখানে তো মিয়ানমার সরকারের কোনো নিয়ন্ত্রণ আর নেই। এই বাস্তবতায় এই প্রত্যাবাসন একজন রোহিঙ্গাও ফিরল না, এইটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? এটি তো বড় ব্যর্থতা কূটনীতির। ধন্যবাদ রুবায়েত। এখন আপনি এটা কি কূটনীতির ব্যর্থতা বলবেন, নাকি প্রথম থেকেই সমাধানটা যেভাবে করা উচিত ছিল, প্রয়োজন ছিল, সে ব্যাপারে মনোযোগী ছিলেন কিনা? স্যার বলছেন প্রফেসর রহমান নাসিরউদ্দিন যেটা বলছিলেন যে আমরা জিনিসটাকে কিভাবে দেখি। আজকে আপনি রোহিঙ্গা সংকটটা 9 বছর পেরিয়ে 10 বছরে যখন পড়ছে, যে পুরো ক্রাইসিসের ইকুয়েশনটাই চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে তারা যে ফিরে যাবে তাদের সে আদিনিবাস রাখাইন তো সেই 2017 সালের রাখাইন নাই, এটা প্রতি মাসে বছরে পাল্টে গেছে। আমি গত কয়েকদিন ধরে এই লেখা এবং অন্যান্য কাজ করতে গিয়ে নিজের কাজ, এবং ওনাকে বলছিলাম অনুষ্ঠানে আসার আগে, কোভিডের আগে পর্যন্ত অলমোস্ট কয়েক মাস পর পরে ক্যাম্পে গেছি রিপোর্ট সংগ্রহের জন্য। তো ছবিটা যখন দেখি, আমার নিজের আর্কাইভে দেখি, ভিডিও দেখি, আমি অবাক হই যে এই ইভলিউশনটা। তো এটা তো হওয়ার মানে নানা রকম ইঙ্গিত ছিল। উনি অলরেডি বলে ফেলেছেন, করোনা সংক্রমণ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সিরিয়ার শরণার্থী সংকট, গাজা সংকট, এবং সর্বশেষ আসলো ইরান ইউএস ওয়ার। সব মিলে ইন্টারন্যাশনাল অ্যাটেনশন সরে গেছে, এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি গড়ে দেখি, গড়ে এক একটা শরণার্থী সংকটের সমাধান হতে প্রায় 17 বছরের মতো লেগে যায়। তো 9 বছর অলরেডি আমাদের চলে গেছে, এবং এই যে সমস্যাটা আজকে এখানে প্রলম্বিত হতে হতে এমন একটা জটিল জায়গায় এসে দাঁড়িয়েছে। তো এটা আমিও কিন্তু মাঠে কাজ করতে গিয়ে আমরা বেশ কয়েক বছর আগে থেকে বলছিলাম একটা শর্ট টার্ম, মিড টার্ম আর লং টার্ম প্ল্যান দরকার। সেই ব্যাপারে কিন্তু কেউ কখনো কান দেয়নি। ইভেন ধরেন, আপনি প্রশ্ন না করলে প্রাসঙ্গিকভাবে বলি, গত বছর রোজার সময় ইফতার করতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস। পরের ঈদটা সেখানে কাটাবার কথা ছিল তাদের। তিনি সেখানে জাতিসংঘ মহাসচিব রেখে কি বলেছিলেন যে পরের রোজায় ঈদটা তারা সীমান্তের ওই পারে গিয়ে করবেন। কিসের ভিত্তিতে, কিসের ভরসায় এই কথাটা বলছেন? উনি যে কথাটা বলছেন, আমি একটা বিষয় প্রায় বলি যে 80 এবং 90-এর দশকে আপনি রোহিঙ্গা সংকটের যেভাবে সমাধান করে এসছেন, সেই জায়গা থেকে যদি দেখেন তো সেটার মতো বোকামি আর কিছু হবে না। কেন হবে না? এই মুহূর্তে এসে রোহিঙ্গাদেরকে আপনার এই প্রসেসের মধ্যে পার্টি করতেই হবে, কারণ এদের একটা দলকে তো নেওয়া হয়েছিল রাখাইন ঘুরে তারা দেখে আসবে, তারা কোথায় যাবে, কোথায় থাকবে, কি করবে। এখন তারা যে তাদের আদি নিবাসে যাবে, সেই আদি নিবাস কি আছে, নাকি এক ধরনের আমি সেলের মতো জায়গায় তাদেরকে আপনি কনফাইন করে রাখবেন? যদি তাদের কনফাইনই করে রাখেন, তারা এখানে ভালো নেই, খুব এটা মানতে অস্বীকার করার কোনো কারণ নেই। বাংলাদেশে কক্সবাজারে তারা ভালো নেই, কিন্তু এখান থেকে গিয়ে যে ওখানে ফিরে যাবেন তাদের আদি নিবাস, কিন্তু আদি নিবাস মানে আদি বাসস্থান না, কারণ তাদের আদি বাসস্থান তো আর বাসস্থান নাই। সেখানে গ্যারিসন হয়েছে, অবকাঠামো হয়েছে। মিয়ানমার আর্মি 2021 সালের ফেব্রুয়ারিতে কুর আগে পর্যন্ত যা করেছে, 2024-এ আরাকান আর্মি 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের 1027 আপনার অ্যাটাকটা যখন হলো, ইকুয়েশনটা পুরো পাল্টে গেছে। অলমোস্ট 85 থেকে 90% বলা হয় রাখাইন এখন আরাকান আর্মির দখল। তো সেই জায়গাতে আপনি তারপরে মিয়ানমারে কনস্ক্রিপশনের মতো ঘটনা ঘটেছে, বাধ্যতামূলকভাবে যুদ্ধে জড়ানো হয়েছে। বর্ডার পোস্টে তাপমদর লোকজনকে আমরা দেখেছি প্রাণ বাঁচাতে অস্ত্রশস্ত্র ফেলে বা অস্ত্র নিয়ে বাংলাদেশে চলে আসছে। তো এমন যখন পরিস্থিতি, আপনি কিসের ভরসায় বলেন যে পরের ঈদ তারা সেখানে গিয়ে করবে? এর চেয়ে হঠকারিতা তো আর কিছুই থাকতে পারে না। তা ব্যর্থতার দায় কিন্তু শুধু কূটনীতি বললে ভুল হবে, রাজনীতিবিদদেরও দায়ী আছে, সেটা দেশে বলুন, আন্তর্জাতিক পরিসরে বলুন, দায়টা কিন্তু সবাইকে নিতেই হবে।
স্যার, আরেকটা বিষয় সাম্প্রতিক সময়ে নিশ্চয়ই আপনার নজরে এসেছে। মিয়ানমার সাম্প্রতিক সময়ে বলছে যে বাংলাদেশে থাকা 3 লাখের বেশি রোহিঙ্গা রাখাইনের সাবেক বাসিন্দা, একই সঙ্গে এদেরকে রোহিঙ্গা পরিচয় অস্বীকার করার পরও আবারও তারা বাঙালি শব্দটি ব্যবহার করছে, নিশ্চয়ই আপনি জেনেছেন। এই ধরনের কথাবার্তা এখন এই 1 দশক পরে এসে যখন বলছে, তাহলে কি প্রত্যাবাসনে আপনি যেমনটা বলছিলেন যে মিয়ানমারের তো কোনো আন্তরিকতা আগ্রহ নেই, সেই সাথে আন্তর্জাতিক উদাসীনতাও রয়েছে, এই মুহূর্তে পরিস্থিতি এই ধরনের বক্তব্য আসলে কোনো আশার সঞ্চার জায়গায় কিনা? এটা বিষয়টাকে আমি দুভাবে দেখতে চাই। প্রথমটা হচ্ছে সম্প্রতি মিয়ানমারে যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস ব্রিফিং করে যে স্টেটমেন্ট দিয়েছে, সেখানে যেটা বলা হয়েছে 3 লক্ষের একটু বেশি, 3 লক্ষাধিক তাদেরকে মানে রাখাইনের রেসিডেন্স বলছে, রেসিডেন্ট হিসেবে শনাক্ত করেছে। বাংলাদেশের মিডিয়ায় বিষয়টা যেভাবে আসছে এবং বাংলাদেশের জনপরিসরে বিষয়টা যেভাবে আলোচনা হচ্ছে, এটা কিন্তু বিষয়টা একেবারে সেরকম নয়। যেমন আমি বলি, এখানে কিন্তু অনেকে বলছে যে 3 লক্ষ রোহিঙ্গা মানে নিবে, আর হচ্ছে যে মানে বাকি 10 লক্ষের কি হবে, বিষয়টা এরকম না। 2018 সালে বাংলাদেশ 8,20,000-এর মতো রোহিঙ্গার একটা তালিকা হস্তান্তর করে 2018 সালে। আজকে 2018 থেকে প্রায় মানে 8 বছর 9 বছর পরে এসে, বা মানে 9 বছর 8 বছর পরে এসে ওই 8,20,000 থেকে 4 লক্ষের মধ্যে যাচাই বাছাই করে 3 লক্ষের একটু বেশি বলেছে রেসিডেন্স, আর বাকি তাহলে 4 লক্ষ এখন যাচাই বাছাই হয়নি। নাম্বার 1। নাম্বার 2, যদি আমরা ধরেই নিই প্রপোর্শনে, এটা একটা দিক বলছি, প্রপোর্শনে ধরে নিই যে 4 লক্ষের মধ্যে যাচাই বাছাই করে 3 লক্ষ পাওয়া গেছে, বাকি অবশিষ্ট 4 লক্ষ যদি যাচাই বছরে 3 লক্ষ পাওয়া যায়, আর বাংলাদেশ যদি 2018 সালের পর থেকে 2026 পর্যন্ত আরও ধরলাম যে 4 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, যেটা ইউএনএইচসিআরের স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ সরকারের স্ট্যাটিস্টিক্স, আমাদের একাডেমিক রিসার্চের সংখ্যা অনেক বেশি, কিন্তু আমি যদি ইউএনএইচসিআরের স্ট্যাটিস্টিক্স ধরে বাংলাদেশ আর 4 লক্ষ যদি দেয়, তাহলে ওই 4 লক্ষ যদি প্রপোর্শনালি 3 লক্ষ যদি মানে রেসিডেন্ট হিসেবে স্বীকার করে, তাহলে তো বড় অ্যামাউন্ট, মানে ধরলাম যে 9 লাখ মানে রোহিঙ্গাকে নিতে চাই। সুতরাং এটা ধরে নিতে হবে যে এটাকে এভাবে দেখবার কোনো সুযোগ নাই। 2টা পয়েন্ট, একটা হচ্ছে বাঙালি মিয়ানমারে মানে রোহিঙ্গা বলে কোনো কিছু নাই। রোহিঙ্গা হচ্ছে দে ডু নট এক্সিস্ট। তারা 1982 সালের যে সিটিজেনশিপ ল করেছে, তার মধ্য দিয়ে রোহিঙ্গাদেরকে অলরেডি স্টেটলেস বানিয়ে দেওয়া হয়েছে, লিগ্যাল এক্সক্লুশন আমরা বলে থাকি। তাহলে কি দাঁড়ালো, রোহিঙ্গাদেরকে তারা এখনো বাঙালি বলেই স্বীকার করে বা বাঙালি বলেই শনাক্ত করে। সুতরাং এটা হচ্ছে মিয়ানমারের সেই পুরনো স্ট্র্যাটেজি, নাম্বার 1। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে আশাবাদী হওয়ার কিছু নাই। আমার কাছে যেটা মনে হয়েছে, তারা কিন্তু 2টা জিনিস বলেছে ওখানে। বলেছে কি, মিয়ানমারের রাখাইনের পরিস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের সাপেক্ষে তারা নেয়ার কথা চিন্তা করছে। এখন যেটা সাংবাদিক রাইজেস বলেছেন যে রাখাইনের যে আমাদের 271 কিলোমিটার যে বর্ডার লাইনটা পুরোটাই আরাকান আর্মির দখলে। রাখাইনের আরাকান আর্মি দাবি করছে 90%। আমাদের মানে গবেষণা আমরা দেখেছি 3টা মানে স্টেট, 3টা সিটি, 3টা শহর বাদ দিয়ে, যে 3টা শহরে চীনের হেভি ইনভেস্টমেন্ট আছে, ওগুলো বাদ দিয়ে পুরোটাই কিন্তু রাখাইনের দখলে। সুতরাং পয়েন্ট হচ্ছে 2টা। নাম্বার 1, যদি ইয়াঙ্গুন কোনো ডিসিশন নেয়, ধরলাম কালকে ঢাকা এবং ইয়াঙ্গুন মিলে বসে একটা সিদ্ধান্ত নিল যে আমরা 3 লক্ষ রোহিঙ্গাকে নিয়ে যাব, কিন্তু এই সেন্ট্রাল গভর্নমেন্টের মানে এই সিদ্ধান্ত এক্সিকিউট করার ক্ষমতা নাই, কারণ রাখাইনে তাদের সে কর্তৃত্ব নাই। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার কাছে নিজের কাছে মনে হয়েছে যেটা, সেটা হচ্ছে আমি যেহেতু এটা ফলো করি এবং আমি মানে হিস্টোরিক্যাল বেসলাইনগুলো আমার মোটামুটি জানা আছে, আমার কাছে মনে হয়েছে মিয়ানমার এই কাজটা করেছে একটা খানিকটা ডিপ্লোম্যাটিক একটা ফার্স হিসেবে আমাদের সামনে এটা এনেছে। সেটা হচ্ছে কীরকম, যেমন মনে করেন আপনি জানেন যে মিয়ানমারের সরকারের উপরে গ্লোবালি একটা প্রেশার ক্রিয়েট করছে, তারা নিজেদের দেশে একটা সিরিয়াস হিউম্যান রাইটস ভায়োলেশন করছে, একটা সিভিলিয়ান ক্যাজুয়ালিটি বাড়ছে, এবং মিয়ানমারের যে স্টেটগুলো আছে সেখানে রেজিস্ট্যান্স গ্রুপগুলো কন্টিনিউয়াসলি মিয়ানমারের মিলিটারির সাথে ইনফাইটে যুক্ত। সো এরকম একটা জায়গায় যে মিয়ানমার আসলে একটা ইন্টারন্যাশনাল সিম্প্যাথি পাওয়ার জন্য যে রোহিঙ্গাদের ব্যাপারে তারা একটা সংবেদনশীল, তারা রোহিঙ্গাদের ব্যাপারে একটা মানে পজিটিভ কিছু করতে চায়, এইটা আসলে আন্তর্জাতিক বাজারে সেল করার জন্য একটা ট্রাম্প কার্ড হিসেবে ছেড়েছে, এবং আমি মনে করি না এইটা নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার কিছু নাই।
আরেকটি বিষয় নিশ্চয়ই বাংলাদেশের প্রেক্ষাপটে একটু জানতে চাই যে নিরাপত্তা এবং বাংলাদেশের ভবিষ্যতের ক্ষেত্রেও তো রোহিঙ্গারা যে সংকট তৈরি করেছে, যেমন আপনি জানেন ক্যাম্পে অপরাধ, মাদক, মানব পাচার, সশস্ত্র গোষ্ঠীর মধ্যে খুনোখুনির মতো ঘটনা ঘটেছে, প্রাণহানি হচ্ছে, মানবিক সংকটের পাশাপাশিও কিন্তু এগুলো ঘটছে। এবং যেই নতুন প্রজন্ম রোহিঙ্গাদের বাংলাদেশে জন্মেছে, বাংলাদেশেই বড় হচ্ছে, তাদের ভবিষ্যৎ, এই বিষয়গুলো তো সবারই জানা, তারপরও আসলে উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না সমাধানের উদ্যোগ যদি বলেন আমি স্ট্রেট ওয়েতে আপনি সিকিউরিটি কনটেক্সটে বললেন, তো আমরা যদি গত এক বছরের হিসেব দেখি, আমি কালকে একটা রিপোর্টে আমরা দেখার চেষ্টা করছিলাম যে গত 9 বছরে প্রায় 300-র মতো খুনোখুনির ঘটনা ঘটেছে। সেখানে আপনার অপহরণ, মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনা ঘটছে। আমি যদি ভুল না করি ফিগারটা ডাবল ডিজিট হবে, এরকম গ্রুপ আছে যারা আধিপত্য বিস্তার করে। শুরু থেকেই বলা হয়ে থাকে আমাদের লোকাল পলিটিক্যাল পার্টি বা পলিটিশিয়ানরা, অ্যাক্টররা তাদেরকে প্যাট্রোনাইজ করে থাকে, এবং সেই প্যাট্রোনাইজেশন না থাকলে তো এটা হওয়ার সুযোগ নেই। যেমন একটু পিছনে গিয়ে বলি, এই যে আরসা কেউ আমরা বলি কথিত, আরসার অস্তিত্ব নিয়েও মানুষকে নিয়ে প্রশ্ন করে যে আরসাটা একটা প্ল্যান্টের জিনিস ছিল কিনা। আমরা যখন 2017 সালের রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলি, আমাদের প্রায় এক বছর আগে 2016 সালের অক্টোবর আরেকটা ঢল এসেছিল, সেটা 87,000। যে আন্তর্জাতিক সম্প্রদায়ও মানবিক সহায়তা দিচ্ছে, ইন্টারন্যাশনালি প্রেশার দিচ্ছে, কতখানি সেটা কি সত্যিকার অর্থেই তারা সেই সমাধানের পথ খুঁজতে চায়, নাকি তাদের কেকের অংশটা নিতে চায়? এই জিনিসটা আমাদের বোঝা দরকার। আর একদম স্ট্রেট ওয়েতে চলে আসি যে আমরা এটা সামাল দেওয়ার চেষ্টা করছি কিনা। আমরা সামাল দেওয়ার চেষ্টা করি নিজের জায়গা থেকে। এবং এই যে একটু আগে বললাম, রাজনীতিবিদ, সেটা স্থানীয় হোক বা জাতীয় পর্যায়ে হোক, বিগত 15 বছরে যে সরকার ক্ষমতায় ছিল, অর্থাৎ 2009 থেকে 24-এর গণঅভ্যুত্থানের আগে পর্যন্ত, তারা জিনিসটাকে একভাবে সমাধানের চেষ্টা করেছে। একটু আগে কিন্তু আমার কথার মধ্যে সমালোচনা আছে, অন্তর্বর্তী সরকার যেভাবে বলেছে, যে ওয়েতে হ্যান্ডেল করার কথা তারা বলে আসছিল, সেই ওয়েতে তারা কিন্তু কোনো অর্জন করতে পারেনি। সর্বপ্রথম গত বছর ইউএন একটা বড় ধরনের কনফারেন্স করেছে, যেখানে বাংলাদেশ থেকে এবং আন্তর্জাতিক বিভিন্ন দেশে যে রোহিঙ্গারা আছে তারা কথা বলার একটা স্পেস তাদের, এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু ওই 18 মাস তো আপনি যে ক্যাম্প ব্যবস্থাপনা থেকে শুরু করে নিরাপত্তা, এগুলো আরও সমাধান দেওয়ার হয়তো অ্যাডহক একটা উদ্যোগ নেওয়া যেত, সেই উদ্যোগটা কিন্তু হয়নি। তো ওই 9 বছরের অভিজ্ঞতার আলোকে আমার মনে হয় এখন খুব জরুরি ভিত্তিতে সময় চলে আসছে যে আমাদের এটা খুঁজে বের করা যে খুব সহসা বা শিগগির এদেরকে পাঠানো যাবে না, তাহলে আমার সেটা কিভাবে সামাল দিতে হবে, সেটা আইন শৃঙ্খলা হোক, অর্থনীতি হোক, এবং শিবিরের মধ্যে রেখে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। যখন ফান্ডের ক্রাইসিস দেখা গেল, বিশেষ করে ইউএসএইড যখন ওয়াইন্ড আপ করে দিল, তো একটা হাহাকার পড়ে গেল যে WFP তাহলে রেশনিং একদম পুরোপুরি বন্ধ করে দিবে, এবং রয়টার্স সহ, বিশেষ করে রয়টার্স, AFP বলবো, তারা নিউজও করলো। এর পরপরই দেখা গেলো খুব অল্প সময়ের মধ্যে, 1-2 দিনের মধ্যে US স্টেট ডিপার্টমেন্ট একটা স্পেশাল ফাইন অ্যালোকেট করে সেটা আপৎকালীন পরিস্থিতি হিসেবে সামাল দেওয়ার চেষ্টা করলো। এখন এই যে আপৎকালীন পরিস্থিতি দিয়ে কিন্তু আপনি সংকটটা সমাধান খুঁজতে পারবেন না। সমাধান খুঁজতে হলে আপনাকে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সমাধানের দিকে যেতে হবে। এবং নিরাপত্তার কথাটা যেটা বলছেন, বাংলাদেশ যদি ভালো না থাকে, বাংলাদেশ যদি সংকটে থাকে, তার আশেপাশের দেশগুলোর উপর এর উত্তাপ লাগবেই। এই জিনিসটা সবাইকে বুঝতে হবে। এবং একটা কথা প্রায় আসে যে আন্তর্জাতিক সম্প্রদায় করেনি, কিন্তু চীন কি তার দায়িত্বটা যথাযথভাবে পালন করেছে কিনা, এই প্রশ্ন আসছে। রাখাইনের 80 থেকে 90% জায়গা এখন আরাকান আর্মির দখলে। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, চীনের যে প্রকল্পগুলো সেখানে আছে সেগুলোতে কিন্তু কোনো ডিসরাপশন নেই, সেটা কিন্তু দিব্যি চলছে। এবং এমনও বলা হয়, সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সামরিক জান্তার সাথে সারা দেশে যে বিচ্ছিন্নতাবাদী বা সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত চলছে, তারা চীন সীমান্তবর্তী, এবং কোনো না কোনোভাবে তারা চীনের কাছ থেকে সুবিধা পেয়ে থাকে, অস্ত্র আসছে, অর্থ আসছে। তো এই যদি হয় অবস্থা, এবং এটা আমি কি বলে থাকি অনেকটা কন্ট্রোলড ইনস্টেবিলিটি। নাসিরউদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের এখন আসলে কি করা উচিত? শুধু প্রত্যাবাসন নীতি থেকে বেরিয়ে একটি পূর্ণাঙ্গ রোহিঙ্গা স্ট্র্যাটেজি তৈরি করা, নাকি কূটনীতি, নিরাপত্তা, আবারও অর্থনীতি, মানবিক ব্যবস্থাপনা, এগুলো একসঙ্গে ব্লেন্ড করে কোনো কিছু করা উচিত?
হ্যাঁ, আমি সাংবাদিক রাহিদ আজিজের কাছ থেকে আমি একটু ধার করে কথাটা বলছি যে এখন 9 বছর হয়েছে আমার রিফিউজি ডিসকোর্সে আমরা যেভাবে বলি আর কি, আমরা যখন কোনো একটা রিফিউজি ক্রাইসিস তৈরি হয় আমরা এটাকে বলি একটা এমার্জেন্সি, মানে হিউম্যানিটারিয়ান ইমার্জেন্সি হিসেবে আমরা সেটাকে দেখি, শেল্টার, প্রোটেকশন, ফুড এগুলো প্রোভাইড করি, একটা এমার্জেন্সি হিউম্যানিটারিয়ান সাপোর্টের জায়গা থেকে দেখার চেষ্টা করি। কিন্তু সেটা যদি 5 বছর পার হয়ে যায়, 5 বছরের মধ্যে যদি এটার কোনো একটা মোটামুটি দৃশ্যমান কোনো সলিউশন না যায়, তখন এটাকে আমরা বলি প্রোট্রাক্টেড রিফিউজি সিচুয়েশন, মানে দীর্ঘমেয়াদী একটা শরণার্থী পরিস্থিতি তৈরি হয়। এবং বাংলাদেশে, মানে এটা আমরা অ্যাডমিট করি বা না করি, বাংলাদেশে একটা এই রোহিঙ্গা ক্রাইসিস এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী শরণার্থী ক্রাইসিসে পরিণত হয়েছে। এবং মিয়ানমারের যে মানে ইন্টারনাল পলিটিক্যাল ইনস্টেবিলিটির কথা আমরা বলছি, রাখাইন স্টেটের যে মানে আরাকান আর্মির যে গ্র্যাজুয়াল ইনক্রিজিং ডমিনেন্সের কথা বলছি, এগুলোকে যদি বিবেচনায় রাখি তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই রোহিঙ্গার সমস্যাটা ওভারনাইট কিন্তু সলিউশন হওয়ার কথা না। তাইলে সেক্ষেত্রে বাংলাদেশকে একটা পলিসি, এটা একটা খুবই কনক্রিট, প্রাগমেটিক এবং প্র্যাকটিক্যাল একটা পলিসি ফ্রেম করতে হবে। কারণ প্রোট্রাক্টেড রিফিউজি সিচুয়েশন হ্যান্ডেল করার নিজস্ব একটা স্টাইল আছে, এবং গ্লোবালি যত রিফিউজি ক্রাইসিস আছে সেগুলোকে প্রোট্রাক্টেড রিফিউজি সিচুয়েশনের একটা পলিসি আছে। আনফর্চুনেটলি আমরা সবসময় বলি যে বাংলাদেশ 1951-এর রিফিউজি কনভেনশনের সিগনেটারি স্টেট না, এবং 1967-এর মানে প্রোটোকল আমরা সিগনেটারি স্টেটস না, সুতরাং রিফিউজি মানে ডিল করার তেমন কোনো প্রয়োজন বা বাংলাদেশে লিগালি অবলাইজ না, এ ধরনের কথাগুলো বলে আমরা খানিকটা এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। কিন্তু এখন যেটা রিয়ালিটি, যেটা আমার সাথে পুরোপুরি একমত, যে সেটা হচ্ছে বাংলাদেশকে এখন একটা প্র্যাকটিক্যাল প্রাগমেটিক পলিসি নিতে হবে। এই 1.2 মিলিয়ন, মোর দেন 1.2 মিলিয়ন পিপলকে আমি কীভাবে হ্যান্ডেল করব, এই কথা অনস্বীকার্য যে 1.2 মিলিয়ন পিপল এখানে থাকার কারণে হোস্ট কমিউনিটি, যে হোস্ট কমিউনিটি, আমরা রুকিয়া টেকনাফের কথা বলছি, কক্সবাজারের কথা বলছি, আমরা ঢাকায় বসে টক শো করছি, কিন্তু এই হোস্টিংয়ের কস্ট বিয়ার করেও কিন্তু লোকাল কমিউনিটি, এবং সেখানে কিন্তু নানান ধরনের এই ম্যাসিভ একটা মানে রোহিঙ্গা প্রেজেন্সের কারণে সেখানে নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। সুতরাং এটাকে কীভাবে আমি অ্যাড্রেস করতে পারি সেটা কিন্তু বাংলাদেশকে একটা পলিসিতে আনতে হবে। আর সিকিউরিটি, আপনি যেভাবে ওনাকে প্রশ্নটা করছিলেন, আমি একটু করে আপনার সাথে দ্বিমত করছি। সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা মানে প্রচারণা আছে ধরনের যে এই যে রোহিঙ্গা ক্যাম্পগুলো মাদকের আঁকড়া, সন্ত্রাসীর আঁকড়া এভাবে হয়ে হচ্ছে। হ্যাঁ, আমরা এটা অ্যাডমিট করি, আমরা দেখেছি যে সেখানে যে গ্রুপগুলো কাজ করে, বিশেষ করে প্রধান যে গ্রুপগুলো কাজ করে, আরসা, আরএসও এগুলোর কথা বলছে, মুন্না গ্রুপ বা ইসলামী মাহাজ, এরকম অনেকগুলো গ্রুপ আছে। তো এদের মধ্যে নানান ধরনের ইনফাইট আছে, দ্বন্দ্ব সংঘাত আছে, খুনাখুনি আছে, এগুলো হচ্ছে। কিন্তু 1.2 মিলিয়ন পিপল যেখানে আপনার আছে, সেখানে আপনার এই মানুষের সংখ্যা কত? ধরেন 10,000, 20,000, 50,000। কিন্তু 10,000 মানুষকে, মানে 10,000 মানুষ যে এ ধরনের অ্যাক্টিভিটিসের কারণে পুরো ক্যাম্পকে আমরা একটা সন্ত্রাসের আঁকড়া, মাদকের আঁকড়া। আরও একটা বিষয় বলে রাখি, এখানে যে মাদকের মানে যে আমরা বর্ডার ট্রেড, উনি কূটনীতি উনি জানেন, পৃথিবীর সব বর্ডারে কিন্তু লিগাল ইলিগাল ট্রেড থাকে। ইলিগাল যে বর্ডার ট্রেড আছে ওখানে, সেখানে কিন্তু এখানে আমাদের বাংলাদেশের অনেক কিন্তু ব্যবসায়ীরা ইনভলভ। উনি পলিটিক্যাল মানে উইলের কথা বলেছেন। তো সেখানে আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি, আমাদের পলিসিটা ফ্রেম করতে হবে এরকম করে যে যেখানে 1.2 মিলিয়ন পিপল বাস করে সেখানে ক্রাইম থাকবে, চোর থাকবে, ডাকাত থাকবে এই মানুষগুলোকে আমরা কীভাবে করছি। এবং আমি এখানে একটা সাধুবাদ দিতে চাই, APBN কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত মানে করিতকর্মে তারা একটা কম্বাইন্ড একটা কালেকটিভ ফোর্সের সাথে তারা কিন্তু ওই এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছে, এবং বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট সেখানে দিচ্ছে। এবং মানে আমি অনেক CIC-কে জানি যারা ক্যামিং চার্জ বলে, তারা দিনরাত পরিশ্রম করছে তাদেরকে বেটার সার্ভিস প্রোভাইড করার জন্য। কিন্তু পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আমি ওনার সাথে পুরোপুরি একমত, স্টেক হোল্ডার হিসেবে আমরা এখন যাদের জন্য আমরা কাজ করছি তাদেরকে ইনভলভ করা। আপনি হয়তো জানেন যে এখন UCR বলে একটা, মানে UCR হচ্ছে মানে ইউনাইটেড কাউন্সিল অফ রোহিঙ্গা, UCR ফর্ম করা হয়েছে, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে এখন রোহিঙ্গাদের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে, তাদের 5 সদস্য বিশিষ্ট প্রেসিডেন্সিয়াল মানে মেম্বার করা হয়েছে, তারা বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করছে। তো এই যে তাদের মধ্য থেকে আমরা যখন কোনো একটা পলিসি ফ্রেম করছি, যার জন্য আমি পলিসি ফ্রেম করছি তার ভয়েসটা আমি এখানে যাকে আমি পার্টিসিপেট করি, একটা পার্টিসিপেটের অ্যাপ্রোচে আমি যে তাকে নিয়ে তার প্রবলেমটা সলভ করার চেষ্টা করি, তাহলে এটা একটা মানে একটা পজিটিভ ইম্প্যাক্ট এখানে আসে। কিন্তু যে জিনিসটা আমি বলবো যে আমরা একটা প্রোটেক্টেড রিফিউজি সিচুয়েশনে, রিফিউজি ডিলিংসের জন্য আমাদের একটা
ন্যাশনাল পলিসি থাকা দরকার, যার মধ্য দিয়ে আমরা, যেমন আপনার ধরেন উনি বলেছেন যে আমাদের হিউম্যানিটারি এইড গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে, এবং এই কমার সংখ্যাটা কীরকম জানেন? যেমন মনে করেন যে আপনার এইবার মানে 710 মিলিয়ন ডলার হচ্ছে আপনার চাওয়া হয়েছিল, কিন্তু সেখানে আসছে মাত্র 60%। তাহলে 40% যদি আমি আমার ডিমান্ড থেকে না পাই, তার মানে হচ্ছে কি এই 40% কিন্তু আমার তার কোয়ালিটি অফ লাইফকে ডিক্লাইন করতে হয়। আরেকটা বিষয় এখানে বলে রাখি, বাংলাদেশ সরকারকে কিন্তু রোহিঙ্গা ম্যানেজমেন্টের জন্য, ক্যাম্প ম্যানেজমেন্টের জন্য আমাদের কিন্তু একটা বড় অঙ্কের অর্থ কিন্তু ব্যয় করতে হয়। সেটা কিন্তু আপনি তো সংখ্যায় বলেন যে কত টাকা বাংলাদেশ সরকার ব্যয় করে, কিন্তু আপনি পাবেন না। কিন্তু আমরা আমাদের গবেষণায় দেখেছি বাংলাদেশ ওখানে 6টা-7টা সার্ভিস প্রোভাইড করে। ধরুন আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রোভাইড করে, সেখানে আপনার হচ্ছে সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করে, অবকাঠামো সার্ভিস প্রোভাইড করে, পরিবেশ এবং এইসব পুনরুদ্ধারের জন্য একটা সার্ভিস প্রোভাইড করে। এরকম করে বাংলাদেশ সরকারের প্রতি বছরে গড়ে প্রায় 2 থেকে 3 হাজার কোটি টাকার মতো এর পেছনে ব্যয় হয়। এগুলো কিন্তু জনগণের ট্যাক্সের টাকা। সুতরাং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশকে একটা পলিসি ফ্রেম করতে হবে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি আমার সাপোর্ট বেস কমায় দিচ্ছে, আবার তারা মানবাধিকারের সবক নিয়ে আসছে আমাদের সামনে। সুতরাং এই বিষয়গুলোকে আমরা কীভাবে ইন্টেলিজেন্টলি ডিল করছি, এবং সিকিউরিটির যে প্রশ্ন, অর্থাৎ স্থানীয় পর্যায়ে যে লোকাল হোস্ট কমিউনিটির যে হোস্টিংয়ের কস্টটা বেয়ার করে, সেটা আমরা কীভাবে কম্পেনসেট করছি। কারণ স্থানীয় পর্যায়ে লোকজন কিন্তু রোহিঙ্গাদের বিরুদ্ধে একটা এন্টায়ার রোহিঙ্গা সেন্টিমেন্ট কিন্তু গ্রো করছে, এবং বাংলাদেশে, পুরো বাংলাদেশে আমরা আর কতদিন এই ধরনের একটা স্পিরিট ডেভেলপ করছি। এগুলো কিন্তু একটা রাষ্ট্রীয় পলিসির মাধ্যমে কীভাবে আমি এটাকে অ্যাড্রেস করছি, তুমি কালকে পাঠাতে পারবো না। এবং বাংলাদেশ হচ্ছে 1948-এর যে মানে হিউম্যান রাইটস চার্টারের ওয়ান অফ দ্য সিকিউরিটি স্টেটস। সুতরাং আমি ফোর্সিবলি মানে আপনার রিপাট্রিয়েশন আমি করতে পারি না। তো ফলে আমি এরকম একটা পরিস্থিতিতে কিভাবে আমি ওদেরকেও আমি একটা মোটামুটি স্ট্যান্ডার্ড, মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লাইফ দিতে পারবো ডিসপাইট ডিক্রিজিং ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান এইডস। অ্যাট দ্য সেম টাইম যে লোকাল পিপল এবং তাদের প্রেজেন্সের কারণে যে কস্ট বিয়ার করছে, সেটাকে আমরা কি করে ইন্টেলিজেন্টলি ডিল করব, এই সব কিছুকে নিয়ে একটা মানে একটা পলিসি, ন্যাশনাল পলিসি দরকার। আমি শুধু এটা বলে শেষ করব, সেটা হচ্ছে আমি ওনার সাথে পুরোপুরি একমত যে রোহিঙ্গা সমস্যা সমাধানের আইডিয়াটাকে যদি আমরা একটা সিকিউরিটি লেন্স থেকে দেখি, যেটা একটা সিকিউরিটি প্রবলেম, এভাবে যদি দেখি, তাহলে কিন্তু আমরা খুব বেশি দূর যেতে পারবো না। আমাদের মনে রাখতে হবে রোহিঙ্গারা যে মানুষ, রোহিঙ্গারা কিন্তু এখানে ইটস নট এ প্লেজেন্ট ট্রিপ। তারা একটা জেনোসাইড থেকে বাঁচার জন্য এখানে আসছে। সুতরাং তাদেরকে আমার মানে আমাদের জায়গা থেকে বাংলাদেশকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে বাংলাদেশ একটা সিরিয়াস হিউম্যানিটেরিয়ান একটা এক্সাম্পল সেট করেছে গ্লোবালি। কিন্তু ইটস ফর নট ফর ইটস ফর টাইম বিং, নট ফর ইন্ডিপেন্ডেন্ট টাইম। তো ওই জায়গায় মানে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং এগুলোকে নিয়েই একটা মানে আমাদের পোটেনশিয়ালস এবং চ্যালেঞ্জেস, এগুলোকে ইনকর্পোরেট করে কি করে আমরা একটা ন্যাশনাল পলিসি আমরা ফ্রেম করতে পারি, সেটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে। হ্যাঁ, কিন্তু সেই প্রশ্ন তো তাহলে বলতেই হয় যে এত বছর, 1 দশক পেরিয়ে গেলেও ন্যাশনাল পলিসি এখনও তৈরি করা গেল না। রাহিদ ভাই, আপনি বলছিলেন যে সরকারগুলো তো জানি 1.5 দশকের অপশাসনের সরকার, তারপরে 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকার, এখন 6 মাসের সরকার। যেই সরকার প্রধানই আসছেন বা এই সংকটটাকে সামনে এনে কোনো বন্ধু রাষ্ট্রের কাছে সফরে গেলে বা ওয়ার্ল্ড ফোরামে গেলে এই সংকট সম্পর্কে দেন বা জানানোর চেষ্টা করেন, কিন্তু এইড কমছে, কিন্তু ধীরে ধীরে তো রোহিঙ্গাদের চাপ বাড়ছে। তাহলে কি এই সংকট সামাল দিতে এই আর্থিক সহায়তা কমার ফলে সেটি কি ম্যানেজ করা বাংলাদেশের জন্য কত সময়ের জন্য আসলে এটা সম্ভব হবে? 1 2 নম্বর হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ICJ কিংবা আন্তর্জাতিক কূটনীতিতে এই ফোরামগুলোতে তো এই ভয়েসগুলো বাংলাদেশ রেজ করেছে, এমনকি গণহত্যার অভিযোগে বিচারের অনুরোধ রয়েছে। হ্যাঁ, রাইট। সেক্ষেত্রে আসলে জোরালো ভূমিকা কেন তাহলে বাংলাদেশ পালন করতে পারলো না? না, দেখুন, আমি একটু গভর্নমেন্টের প্রতি অতটা আপনার প্রশ্নটা যতটা সুচালো, কেন পারছে না, আসলে আমি মনে করি কি কেন পারছে না চেয়ে বড় কথা সবারই তো নিজের নিজের স্বার্থ আছে। বিরতির আগে আমি যেটা বলছিলাম যে চীনের কালাদান প্রজেক্ট, যেটা বাংলাদেশের সাথে ট্রানজিট কানেক্টিভিটি ট্রান্সশিপমেন্টেও ইন্ডিয়া প্যারালেলি কালাদান প্রজেক্ট করেছিল খুব ঢাকঢোল পিটিয়ে। সে কালাদান প্রজেক্ট কিন্তু পুরোপুরি বন্ধ, কিন্তু চীনের প্রজেক্ট বন্ধ হয়নি। তার মানে কি? তাহলে চীনের স্টেকটা অনেক বেশি, এবং একটু আগে যে বললাম কন্ট্রোল ইনস্টেবিলিটির এই সুফলটা কিন্তু সে পাচ্ছে। এবং কোথায় সম্ভবত 2-1 দিন আগে কোনো এক আলোচনায় এক আলোচক প্রশ্ন করছিলেন, বা তিনি এই প্রশ্নটা আপনার মধ্যে তুলেছিলেন, চীনে প্রধানমন্ত্রী তারেক রহমান গেছিলেন, সেখানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বলছেন, এবং
যে রিফ্লেকশনটা জয়েন্ট কমিউনিকেতে আসছে সেটা জোরালো নয়। এখন কথা হচ্ছে আলোচনায় সেটা বাংলাদেশ তুলেছে ঠিকই, কিন্তু যেই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন সেটা হয়তো জোরালো নয় বলে আমরা কমিউনিকেতে পাচ্ছি না। এবং বাংলাদেশ যেভাবে চাইছে, ধরুন এই সংকট বাংলাদেশকে যেভাবে পর্যদস্ত করছে, চীনকে তো সেটা পর্যদস্ত করছে না, আমরা এটা ভুলে যাচ্ছি কেন? এবং একটা জিনিস, এই ইন্টারন্যাশনাল কমিউনিটি বিশেষ করে রয়টার্স যে নিউজটা যেভাবে উপস্থাপন করেছে, আপনি বাঙালি বলার এই বিষয়টা বললেন, তো আমার একবারেই মাত্র সপ্তাহখানিকের সফরে আমি দেখেছি মিয়ানমারে প্রতিবেশী দেশ হয়ে সে কিন্তু ঠিক আমাদের নিকট প্রতিবেশী নয়, তারা বাংলাদেশকে একটা সিকিউরিটি লেন্সে দেখে। পাঠ্য বইতে যখন প্রতিবেশী দেশ সম্পর্কে বলা হয় একটা ওভার পপুলেটেড মুসলিম মেজরিটি কান্ট্রি যে কোনো সময় দখল করে নেবে, তার মানে হচ্ছে কি সে তো প্রতিবেশী না, শত্রুর চোখে আপনাকে দেখে। এবং এই যে বাঙালি কথাটা, সেটা সিনিয়র জেনারেল মিন অং লাইং যখন গণহত্যা করে রোহিঙ্গা নিধনের মাধ্যমে মানচিত্র থেকে মুছে দেওয়ার অভিযানের পরে বলেছিল অং সান সুচি, যিনি ডার্লিং অফ দ্য ওয়েস্ট বা ডার্লিং অফ দ্য ডেমোক্রেসি, ইভেন আমাদের পলিটিশিয়ানরা অং সান সুচির নাম উচ্চারণ করতে মুগ্ধ থাকেন, তার সাথে হ্যান্ডশেক করে মুগ্ধ থাকেন, ছবি তুলে মুগ্ধ থাকতেন। এবং আমরা দেখেছি তো সুচির চেহারা, মিন অং লাইংয়ের চেহারা কিংবা আরাকান আর্মির চেহারা একেবারে এক, পোশাক আশাক বা জেন্ডারটা ডিফারেন্স, এদের মধ্যে কোনো তফাৎ নেই। এবং এই আরাকান আর্মির লোকজনই তো 2017 সালের গণহত্যার সময় বাড়ি চিনিয়ে দিয়েছিল তাতমাদককে, খুন করতে, ধর্ষণ করতে, এরাই তো তারা করেছিল। কাজে এখানে আমি মনে করি কি, হ্যাঁ, বাংলাদেশের জন্য উনি যেটা বললেন বছরে 2000-3000 কোটি টাকা যে বাংলাদেশ দেয়, সেটা কিন্তু কেউ হিসাব করছে না বাংলাদেশের জন্য এটা কতটা অ্যাফোর্ডেবল হবে। আরেকটা জিনিস, এখানে আজকে ওয়েস্টকেও আমাদের মনে হয় একটু ক্রিটিক্যালি দেখা দরকার। ভাষাঞ্চল নিয়ে আমাদের অনেকের প্রশ্ন আছে, কিন্তু ওই সময় কনজেশন কমানো হোক, যাই হোক, এই উদ্যোগগুলো যখন নেওয়া হচ্ছিল, কোনো কিছু করলে তারা মানবাধিকারের প্রশ্ন তুলেন, বোট পিপলের ইস্যু আসলে মানবাধিকারের প্রশ্ন তুলেন। এখন প্রশ্ন হচ্ছে দায়টা, ওনাসটা অ্যাজ ইফ যখন বাংলাদেশের ঘাড়ে এসে পড়লো। এই গণহত্যা তো বাংলাদেশ উস্কে দেয়নি, এটা মিয়ানমার নামক রাষ্ট্রের কাঠামো আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তো এটা যদি চাপিয়ে দিয়ে থাকে, তার বার্ডেনটা তো ইন্টারন্যাশনাল কমিউনিটিকেও নিতে হবে। আজকে যে কক্সবাজারের বন জঙ্গল, আমার স্যাংচুয়ারি উজাড় হয়ে গেল, আমাদের পাহাড় নষ্ট হলো, পরিবেশ নষ্ট হলো, অর্থনীতি পর্যদস্ত হলো, যেই স্থানীয় লোকজনকে তাদেরকে সাদরে, আমি নিজের চোখে দেখেছি, 29শে অগাস্ট থেকে পরের 6 দিন টানা ছিলাম, সেই স্থানীয় লোকজন কেন মনে করে যে যত তাড়াতাড়ি এরা বিদায় হবে আমরা আরামে নিঃশ্বাস নিতে পারবো? তার মানে পরিস্থিতিটা তারা বিষিয়ে তুলেছেন। তো সেই জায়গাতে শুধু আমরা বাংলাদেশের দিকে না দেখে আমার মনে হয় ছবির ক্যানভাসটা আরও বড় করে দেখা উচিত। সেখানে চীনের মতো শক্তি, তাদের ভূমিকাটা কি, আমাদের নিকট প্রতিবেশী ভারত, তার ভূমিকাটা আপনি অগ্রাহ্য করতে পারেন না। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি। এখন ধরা যাক ইন্টারন্যাশনাল কমিউনিটি আদার দ্যান হিউম্যানিটেরিয়ান সার্ভিস এর বাইরে খুব বেশি কিছু করছেন তা না, কিন্তু তাদের এখানে দায়টা অনেক বেশি। এবং এখনও কিন্তু বাংলাদেশ ওই আন্তর্জাতিক পক্ষগুলোকে নিয়ে এই সমস্যার সমাধান করতে চাইছে। কাজে বাংলাদেশের নিজের যেমন এই অভ্যন্তরীণভাবে কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে, দরকার আছে, এবং সেটা একটা সুদূর প্রসারী, পাশাপাশি আন্তর্জাতিক পক্ষগুলোকে আরও উদ্যোগী ভূমিকা রাখা উচিত। যদি আমরা জানি উনি যেটা বলছেন, প্রোটেক্টেড রোহিঙ্গা ক্রাইসিস যখন হয়, ডোনার ফাতিকটা খুব স্বাভাবিক এবং সঙ্গত, একটা পর্যায়ে এসে ডোনারের আগ্রহটা সেখানে থাকে না। আর বর্তমান পরিস্থিতিতে বিশ্ব যেখানটায় এসে দাঁড়িয়েছে, সেখানে ফাতিকটা তো আরও ফাস্টার ওয়েতে আসছে। এখানে ছোট্ট একটা পয়েন্ট বলে শেষ করব। আমরা যখন ফান্ডের ক্রাইসিসের কথা বলি, সম্প্রতি কথা হচ্ছিল নরওয়ে রিফিউজি কাউন্সিল বলে একটা বডি আছে, তারা বলছিল আমাদের কিন্তু ফান্ডের ক্রাইসিস নেই। একটা চমৎকার উদাহরণ জানলাম, গত বছর যখন আর্থিক সংকটে স্কুলগুলো চালাতে পারছিল না, বন্ধ হয়ে যাবে, তারা একটা অফার করেছিল যে ঠিক আছে স্কুলগুলোতে আমরা ফান্ডিং দিব। তখন স্কুলগুলো যারা চালান তারা বলল যে না, আমরা আপনাদের এই ফান্ড নেব না। কেন নেব না? তাদের আশঙ্কা বা উদ্বেগ ছিল নরওয়েজিয়ান এনআরসি বা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের ফান্ড নিলে বা উদ্যোগ নিলে এটা তাদের হাতছাড়া হয়ে যাবে। অর্থাৎ আমরা বিদেশি পক্ষগুলোকে যেমন বলছি, স্থানীয় এবং দেশীয় বা আন্তর্জাতিক যে এনজিওগুলো আছে, তারাও কিন্তু সবাই তার নিজের স্টেকটা এখানে এনশিওর রাখতে চায়। তো এই যদি হয়, সবাই যদি তার ক্ষুদ্র স্বার্থটাকে বড় করে দেখে, এমন একটা গভীরতর সংকটের সমাধান বের করা আসলে খুব মুশকিল। নিশ্চিতভাবেই আলোচনার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই বোঝা তো বাংলাদেশকে আরও কতদিন বা দীর্ঘ বাস্তবতায় তো টানতে হবে,
সাম্প্রতিক সময় বা আগামীতে এই সুদূর যে ভবিষ্যৎ, তাতে তো এই সমাধান আপনি দেখেন না। কিন্তু এই 10 বছরে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে যখন এই ঢলটা নেমেছিল, এখন তো আরও বেড়ে গেছে, 12 লাখের কিছু বেশি। কিন্তু আদতে আপনারা গবেষণা করেন এই সংখ্যাটা তো আরও বেশি নিশ্চিতভাবেই। মোটা দাগে বর্তমান সরকার, মাত্র 6 মাস বয়স যে সরকারের, তাদের সামনেও তো এটি বড় চ্যালেঞ্জ। আগের সরকারগুলোর কথা রাহিদ ভাই বলছিলেন, একদম সুচারুভাবেই বলছিলেন। আপনি বলছিলেন ন্যাশনাল পলিসির কথা, কিন্তু আরও কিভাবে মিয়ানমারের এই উদ্ভূত পরিস্থিতিতে কিভাবে বাংলাদেশ তাদের সঙ্গে ডায়ালগটা কন্টিনিউ করতে পারে? মানে এগুলো হচ্ছে কি খুব মানে এটা স্ট্রেট কাট বা এক বাক্যে উত্তর দেওয়ার মতো প্রশ্ন না। তারপরে আমি জাস্ট সংক্ষেপে একটু করে বলি। প্রথম যেটা জরুরি, আমার কাছে যেটা মনে হয় সবার আগে যেটা জরুরি, সেটা হচ্ছে কি এই প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হবে। যে এই প্রবলেমটা যেটা এটা একটা সিচুয়েশন আসছে, এবং বাংলাদেশ এই রোহিঙ্গা ক্রাইসিসের কিন্তু বাংলাদেশ পার্টি না, কিন্তু বাংলাদেশ এটার ভিকটিমস। কিন্তু গ্লোবালি রিফিউজি ক্রাইসিসগুলোকে কখনোই মানে আমরা কান্ট্রি অফ মাইগ্রেশন, অর্থাৎ অভিবাসিত যে মানে দেশ, এটা তার সমস্যা হিসাবে দেখা হয় না। যে বাংলাদেশ হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিসের কান্ট্রি অফ মাইগ্রেশন, তারা এখানে মাইগ্রেট করেছে। কিন্তু বিষয়টা এরকম যে মানে এটা বাংলাদেশের সমস্যা, বিষয়টা বাংলাদেশের সমস্যা না, এটা হচ্ছে একটা গ্লোবাল রেসপন্সিবিলিটির ব্যাপার, এটা রেসপন্সিবিলিটি শেয়ারের ব্যাপার। এই জিনিসটাকে গ্লোবালি আমাদেরকে স্টাবলিশ করতে হবে। আর উনি যে কথা, উনি কূটনৈতিক রিপোর্টার, উনি ভালো জানেন। এখানে মনে রাখতে হবে যে ডিপ্লোমেসি সবসময় তার নিজের স্টেট ইন্টারেস্টটাকে দেখবে। চীন যেমন তার স্টেট ইন্টারেস্ট দেখবে, ভারত তারটা দেখবে, মানে গ্লোবাল আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটি বলে যাদেরকে বুঝি। কিন্তু আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, সবাই যার যার যে ইন্টারেস্ট দেখবে, কিন্তু আমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে প্রবলেমটা আমি ফেস করছি এটা আমার প্রবলেম না, এটা আমার উপরে আমার পেশে পড়েছে। এবং এটা গ্লোবাল রেসপন্সিবিলিটি শেয়ারিং বা বার্ডেন শেয়ারিং যেটাকে বলে, গ্লোবাল জাস্টিসের প্রশ্নে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের পক্ষে এটা একটা ডিপ্লোম্যাটিক একটা মানে এগ্রেসিভ ডিপ্লোম্যাটিক অ্যাকশনে যেতে হবে। যে আমাকে বোঝাতে হবে যে আপনি যদি আমাকে শুধু খাওয়া পড়ার টাকা পয়সা দেন, এটাতে প্রবলেম সাস্টেন করে, প্রবলেম কিন্তু রিজলভ করে না। আমাদের প্রবলেম রিজলভ করতে হবে, এটা হচ্ছে একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট যেটা আমি সেটা বলবো সেটা হচ্ছে আপনার মনে রাখতে হবে যে এখানে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান গভর্নেন্সের একটা পয়েন্ট আছে। সেটা হচ্ছে যখন 2017 সালে রোহিঙ্গা ক্রাইসিস হয়, তখন পুরো ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান গভর্নেন্স বা বডিজ তারা নাফ নদীর কাছে এসে পড়েছে। 2021 সালে যখন আফগান রিফিউজি ক্রাইসিস শুরু হয়েছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি তখন আফগানে চলে গেছে। 2022 শুরু হলো ইউক্রেনিয়ান রিফিউজি ক্রাইসিস, ওখানে চলে গেছে। আমরা যেটা বলি একাডেমিক ল্যাঙ্গুয়েজে যে অবশ্যই যে আমরা এটা মনে করি না যে মানে ইন্টারন্যাশনাল কমিউনিটি শুড স্টিক টু আ পার্টিকুলার কেস, তারা একটাতে থাকবে তা না, বাট দে মুভ ফ্রম one case to another case, keeping the previous one unresolved. এই যে একটা ইন্টারন্যাশনাল জিওপলিটিক্যাল যে একটা গেম, এইটা কিন্তু অ্যাড্রেস করতে হবে। তো আমি যেটা বলবো সংক্ষেপে, বাংলাদেশ একটা নতুন সরকার গঠন করেছে এবং বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের কথা উনি বলেছেন যে আগামী বছর ঈদ করতে যাব। এগুলো জাস্ট মানে পপুলিস্ট কিছু কথা আর কি, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু এখন রিয়ালিটি অ্যাড্রেস করতে হবে, একটা ন্যাশনাল পলিসি নিতে হবে, এবং কনভেনশনাল ডিপ্লোম্যাটিক যে মানে প্রসিজিওর, এগুলো দিয়ে কিন্তু এ কাজ হবে না। এটা আমি ওনাকে বলছিলাম যে আমরা ডায়ালগ করলাম, এই যে এটার জন্য একটা মানে প্রাগমেটিক এবং আউটকাম বেসড একটা পলিসি নিতে হবে বাংলাদেশকে। এবং এখানে বাংলাদেশ আর মিয়ানমার এটা বায়োলেটারাল একটা মানে একটা সলিউশনের দিকে যাওয়া, এগ্রিমেন্টে যাওয়া, বাংলাদেশের নিজেদের প্রবলেম এভাবে না করে এটাকে একটা ইন্টারন্যাশনাল মানে কমিউনিটির ওদের প্রবলেম হিসেবে এটাকে আমাদের স্টাবলিশ করতে হবে এবং ওদেরকেই রেসপন্সিবিলিটি নিতে হবে। এবং এই জিনিসটা করার জন্য আমাদের একটা আনঅর্থোডক্স ডিপ্লোম্যাটিক একটা ফ্রেমওয়ার্ক বিল্ড করতে হবে। রাইট ভাই, একটু যদি যোগ করতেন যে নতুন সরকার, বাংলাদেশে তো রাজনৈতিক প্রেক্ষাপটের বাস্তবতা রয়েছে, নতুন সরকার 6 মাস বয়স, সরকারের সামনে নিশ্চয়ই এটা তো বড় চ্যালেঞ্জ। একদম যদি মোটা থেকে কয়েকটা চ্যালেঞ্জ থাকে, রোহিঙ্গা সংকটকে সরকার নিশ্চয়ই গুরুত্বভাবে দেখে। সরকারকে কোনো পরামর্শ দেওয়ার জায়গা রয়েছে কিনা এই বাস্তবতা থেকে? আপনি একটা হচ্ছে আমরা জানি গত 12 জুলাই সরকার একটা কমিটি করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধান করে, যেই কমিটির কাজ হবে একটা জাতীয় কৌশলপত্র প্রণয়ন করা রোহিঙ্গা বিষয়ক। তো আমি মনে করি যে এটা নিশ্চয়ই, যেহেতু প্রধানমন্ত্রীকে প্রধান করে আলোচনার ভিত্তিতে করা হয়েছে, আমরা যে আলোচনাগুলো আমরা দুজন করছিলাম, হয়তো এটাতে তাদের চিন্তাভাবনা আছে। তো এটা আমি অবশ্যই এটাকে উদ্যোগটা ভালো এই জন্যই বলবো যে এই উদ্যোগের মধ্যে দিয়ে আমরা প্রত্যাশা থাকবে এই যে কথাগুলো বলছিলাম, যে জিনিসটাকে একটা ক্রিয়েটিভ ওয়েতে ডিল করার জায়গায় নিয়ে যাওয়া। সেই ক্রিয়েটিভ ওয়েটা কি, অনেকগুলো উনি বলছেন, আমি সেটা রিপিট করতে চাই না। তো সেখানে
একটা ন্যাশনাল কনসেনসাসের কথা আমি বলি, কারণ রোহিঙ্গা সংকটটা কিন্তু কোনো সরকারের বা কোনো দলের না, এটা জাতীয় সমস্যা, আঞ্চলিক এবং আন্তর্জাতিক এটার ম্যানিফেস্টেশন আছে। তো এই বিষয় নিয়ে পার্লামেন্টে আলোচনা হতে পারে, নাগরিক পরিসরে আলোচনা হতে পারে, যারা যারা এদের স্টেক হোল্ডার, উনি রোহিঙ্গাদের কথা আমিও বলেছি, তাদেরকে এখানে পক্ষভুক্ত করার একটা বিশেষ গুরুত্ব আছে। এইগুলো করার পাশাপাশি আপনাকে কিন্তু ডেটারেন্ট তৈরি করতে হবে। সেই ডেটারেন্টটা কি, যেমন উদাহরণ দিয়ে বলি, আমাদের জ্বালানির সংকট চলছে, হঠাৎ করে আমাকেও খবরটা চমকে দিয়েছিল। ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত বাণিজ্য মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন। সেই সৌজন্য সাক্ষাতের শিডিউলটা বাংলাদেশ প্রলম্বিত করছিল। সে খুব স্বাভাবিক এবং সঙ্গত, মিয়ানমারের সাথে সম্পর্কটা আমাদের সুস্থির জায়গায় নেই। হঠাৎ করে দেখা গেল জ্বালানি মন্ত্রণালয়ে গিয়ে উনি জ্বালানি মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং আমাদের পক্ষ থেকে তার কাছে জ্বালানি সহযোগিতা চাওয়া হলো। এখন এই কাজগুলো আমি যে তার কাছে সহযোগিতা চাইছি, আমার কাছে তার সাথে সম্পর্কটা ঠিকঠাক আছে কিনা, পরে আমি যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের খোঁজ নিয়ে জানলাম যে তাদের এটা জানা ছিল না এবং সরকারের উচ্চ মহলে বিষয়টা তুলেছিলেন। এই যে আপনি কখন কার সাথে সহযোগিতা করবেন, বন্ধুত্ব করবেন, এটা আপনাকে মনে রাখতে হবে, একটা বিষয়। আরেকটা বিষয়, আমরা প্রায় দেখি নাফ নদীতে বাংলাদেশের জেলে বাংলাদেশের লোকজনকে উঠিয়ে নিয়ে যায়, ধরে নিয়ে যায়। এখন তো মিয়ানমারের সরকার নেই বা তাতমাদও নেই, তাহলে কারা করছে? আরাকান আর্মি কাজটা করছে, ইয়াবা ট্রেডটা হচ্ছে। তাহলে ইয়াবার মানিটা কোথায় যাচ্ছে? আরাকান আর্মির কাছে যাচ্ছে। নানা রকম মাদক, অস্ত্র, মানব পাচার, এইখানে যে স্টেক, এই মানিটা সবগুলো তো এই যে ইললিগেল, উনি বললেন না যে ট্রেডের দুইটা ফেজ আছে, একটা হচ্ছে লিগ্যাল ফেজ আর একটা হচ্ছে ইললিগ্যাল ফেজ। এই দুটা ফেজেই কিন্তু প্যারালালি চলতে থাকে এবং পক্ষবদল হয়েছে, আপনার প্রক্রিয়া কিন্তু থেমে থাকে না। তো এই জায়গায় ডেটারেন্ট তৈরি করার সময় আমরা যেমন 271 কিলোমিটার সীমান্ত পেরিয়ে যখন আউটপোস্ট ছেড়ে লোকজন চলে আসছে, আমরা সাদরে তাদেরকে গ্রহণ করেছি, আবার হ্যান্ডওভার করেছি। এই জায়গায় এত নাইভ না হয়ে আমার একটা ডেটারেন্ট তৈরি করার সময়, ঠিক আছে আমি তোমাকে এই সহযোগিতা দিব, বিনিময়ে তুমি আমাকে কি দিবে, এই জিনিসটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করব। আপনাদের নিশ্চয় মনে আছে আপনার এলটিটিই বা তামিল ইলমকে নির্মূল করার পর শ্রীলঙ্কায় কমনওয়েলথ সামিট হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু তুমুল সমালোচনা, তর্ক বিতর্ক হচ্ছিল। শ্রীলঙ্কা চাইছিল কমনওয়েলথ সামিট করার মধ্যে দিয়ে তার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিংটা বাড়ালো। 2014 সালের ঘটনা বলছি। বাংলাদেশ তখন কমনওয়েলথ মিনিস্টারিয়াল অ্যাকশন গ্রুপের চেয়ারম্যান। বাংলাদেশের তখন সুযোগ ছিল কিন্তু, ঠিক আছে যেহেতু সে আপনার বাংলাদেশ এখানে একটা বার্গেনিং করার সুযোগ পেত, যে ঠিক আছে আমি তোমাকে এখানে সাপোর্ট করব, এন্ডোর্স করব, বিনিময়ে তুমি আমাকে কি দেবে। এই যে ডিপ্লোমেসিতে বা কূটনীতিতে উনি যেটা বলছেন স্বার্থের বিষয়, এখানে চ্যারিটি না, এই জায়গায় দেয়া পাওয়ার জায়গাতেও কিন্তু আমার ডিটারেন্টের কথা মাথায় রাখতে হবে। আমরা যে জাতিসংঘ আন্তর্জাতিক পক্ষগুলো কি বলে, মানবিক সংকট, ওষুধ যাবে না, খাবার যাবে না। আরে ভাই, ওষুধ খাবার তো আমরা দিচ্ছি, তো বিনিময়ে আমি কি পাচ্ছি? ডিটারেন্ট কিন্তু আপনার ওইখানেও তৈরি করতে হয়। এবং এই যে 3 লাখ প্লাস রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনালি কেমন একটা ফেস্টিভ মুড চলে আসলো, এবং রয়টার্সের মতো ইন্টারন্যাশনাল মিডিয়া এই যে বাঙালি এবং ডেরোগেটরি ওয়ার্ড ব্যবহার করলো, এই কথাটা কিন্তু তারা দিব্যি চেপে গেছে। কিন্তু সরকার 1-2 দিন হয়তো সময় বেশি নিয়েছে, আমি মনে করি যথার্থভাবে এই কথাটা বলেছে। কাজে যেখানে আমার কণ্ঠটা উচ্চকিত করা দরকার সেখানে আমাকে করতে হবে, আর যেখানে আমার ডেটারেন্ট তৈরি করা দরকার সেই ডেটারেন্টই দরকার। এই যে বললাম পলিসি ফর্মুলেশন ফ্রেমওয়ার্কের জায়গা ঠিক করেছে, সেখানে একটা হলিস্টিক অ্যাপ্রোচে আমি যে কথাগুলো বললাম এই এলিমেন্টগুলো থাকা উচিত। আমি যদি নিজের ডেটারেন্ট নিজে তৈরি করতে না পারি, এবং 9 বছরতে দেখেছি অন্যের মুখাপেক্ষী হয়ে, আমার কাজটা আমাকে নিজেরই করে নিতে হবে। তো সেটা যদি আমি না করি, আমি যতই বলি সংকটে আছি, বোঝা, এই বোঝা কিন্তু আস্তে করে কেউ আমাকে নামিয়ে দিবে না, আমার নিজেকে বোঝাটা নামাতে হবে। রাহিদ এজাজ, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন মূল্যবান। অন্যদিন নিশ্চয়ই আপনার কথা শুনবার প্রয়াস থাকবে। অধ্যাপক ডক্টর রহমান নাসিরউদ্দিন, অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। দর্শক, আজ কথা বলছিলাম রোহিঙ্গা সংকট এবং কূটনীতি নিয়ে, বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করছিলাম। অদূর ভবিষ্যতে হয়তো গুণগত কূটনীতির পরিবর্তন এবং একই সঙ্গে জাতীয় কৌশলপত্র নিয়ে, যেমনটা বলছিলেন আলোচকরা, আজ এই সংকট বাংলাদেশ মোকাবেলা করবে এমন প্রত্যাশা রেখে মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশ শেষ করছি। অন্যদিন দেখা হবে অন্য কোনো বিষয়ে। শুভরাত্রি।